হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজ আমি মাইকেল মধুসূদন দত্তের জীবনী সম্পর্কে বলবো। মহাকবি, নাট্যকার, বাংলা ভাষার সনেট প্রবর্তক, অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক। 1824 সালে 25শে জানুয়ারি যশোর জেলার কতক নদীর তীরে সাগরদাড়ি গ্রামে এক জমিদার বংশে তার জন্ম। পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল। মা জাহ্নবী দেবী তত্ত্বাবধানে মধুসূদনের শিক্ষাব্যবস্থা হয়। প্রথমে তিনি সাগরদাড়ির পাঠশালায় পড়াশোনা করেন। পরে 7 বছর বয়সে তিনি কলকাতায় যান এবং খিদিরপুর স্কুলে 2 বছর পড়ার পর 1833 সালে হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে তিনি বাংলা, সংস্কৃত ও ফার্সি ভাষা শেখেন। হিন্দু কলেজে অধ্যয়নকালেই মধুসূদনের প্রতিভা বিকাশ ঘটে। 1834 সালে তিনি কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংরাজি নাট্য বিষয়ক প্রস্তাব আবৃত্তি করে উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এখানে তার সহপাঠী ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজেন্দ্রনাথ মিত্র, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক প্রমুখ, যার পরবর্তী জীবনে স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেন। কিন্তু তাদের মধ্যে মধুসূদন উজ্জ্বলতম জ্যোতিষ্ক হিসাবে পরিচিত ছিলেন। কলেজের পরীক্ষায় তিনি বরাবর বৃত্তি পেতেন। এ সময় নারী শিক্ষা প্রস্তাবে প্রবন্ধ রচনা করে তিনি স্বর্ণপদক লাভ করেন। হিন্দু কলেজে অধ্যয়নের সময় মধুসূদন কাব্যচর্চা শুরু করেন। তখন তার কবিতায় জ্ঞানের নেশন, বাংলা স্পেক্টর, লাইব্রেরি গ্ল্যামার, কালচার লাইব্রেরি, গ্যাজেট, লাইব্রেরি ব্লসম, কমেট প্রভৃতি পত্রিকা প্রকাশিত হতো। এই সময় থেকেই তিনি স্বপ্ন দেখতেন বিলেতে যাবার। তার ধারণা ছিল বিলেতে যেতে পারলেই বড় কবি হওয়া যাবে। তার পিতা তার বিবাহ ঠিক করল। তিনি 1843 সালে 9 ফেব্রুয়ারি গ্রহণ করেন এবং তখন থেকে তার নামের পূর্বে মাইকেল শব্দটি যুক্ত হয়। কিন্তু হিন্দু কলেজে খ্রিস্টানদের অধ্যয়নের নিষিদ্ধ থাকায় মধুসূদনকে কলেজ ত্যাগ করতে হয় এবং 1844 সালে তিনি বিশ্বাস কলেজে ভর্তি হন এবং 1847 পর্যন্ত এখানে অধ্যয়ন করেন। এখানে তিনি ইংরাজি ছাড়াও গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষা শেখার সুযোগ পান। সময় ধর্মান্তরের কারণে মধুসূদন তার আত্মস্বজনদের নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার পিতাও এক সময় অর্থ পাঠানো বন্ধ করে দেন। অগত্যা মধুসূদনের ভাগ্যশেষণে 1848 সালে মাদ্রাজ গমন করেন। সেখানে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেন। প্রথমে মাদ্রাজে মেইল অরফ্যান অ্যাসাইলাম স্কুলে এবং পরে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হাই স্কুলে শিক্ষকতা করেন। মাদ্রাজের সঙ্গে মধুসূদনের জীবনের অনেক ঘটনা জড়িত। এখানে থেকেই তিনি সাংবাদিক এবং কবি হিসাবে পরিচিতি লাভ করেন। তিনি ইয়ার্শিয়ান, মাদ্রাজ ক্রিকুলেটর অ্যান্ড জেনারেল ক্রনিকল ও হিন্দু ক্রনিকল পত্রিকা সম্পাদনা করেন। মাদ্রাজ স্পেক্টর ও সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। মাদ্রাজে অবস্থানকালেই ট্রুথ মাই ওপেন পোয়েম ছদ্মনামে তার প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি এবং দ্বিতীয় গ্রন্থ ভিশন অব দ্য পাস্ট প্রকাশিত। বেওয়াকা ও হেনরিয়েটার সঙ্গে তার যথাক্রমে প্রথম ও দ্বিতীয় বিবাহ এখানেই সংঘটিত হয়। মাদ্রাসে বসেই তিনি হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল ও তেলেগু ভাষা শিক্ষা শুরু করেন। এর মধ্যে মধুসূদনের পিতামাতা উভয়ই মৃত্যু হয়। পিতার মৃত্যু সংবাদ পেয়ে তিনি দ্বিতীয় স্ত্রী হেনরিয়েটের নিয়ে 1865 সালে ফেব্রুয়ারি মাসে কলকাতায় আসেন। সেখানে তিনি প্রথমে পুলিশ কোর্টে কেরানি এবং পরে দোভাষীর কাজ করেন। এ সময় বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ লিখেও তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। তার বন্ধুবান্ধবরাও এই সময় তাকে বাংলার সাহিত্য চর্চা করতে অনুরোধ জানান এবং তিনি নিজেও ভেতর থেকে এরূপ একটি তাগিদ অনুভব করেন। রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটক ইংরাজিতে অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা নাট্য সাহিত্যের উপযুক্ত নাটকের অভাব অনুভব করেন এবং তার মধ্যে তখন বাংলার নাটক রচনার সংকল্পও জাগে এবং সূত্র দিয়ে কলকাতার পাইকপাড়ার রাজাদের বেলগাছিয়া থিয়েটারের সঙ্গে জড়িত হয়ে পড়েন। এমন একটি পরিস্থিতিতে নাট্যকার হিসাবে মধুসূদন বাংলার সাহিত্যগন্ধের পদার্পণ ঘটে। তিনি মহাভারতের দেবযানী জয়তী কাহিনীর অবলম্বনে 1858 সালে পাশ্চাত্য রীতিতে রচনা করেন শর্মিষ্ঠা নাটক। এটি প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক। একই অর্থ মধুসূদন বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার। পরের বছর মধুসূদন রচনা করেন 2টি প্রহসন, একে কি বলে প্রভাত ও বুড়ি শালিকের ঘাড়ে বউ।
প্রথমটিতে তিনি ইংরেজিতে শিক্ষিত ইয়ং বেঙ্গলদের মাদকাসক্তি, উজ্জ্বলতা ও অনাচারকে কটাক্ষ করেন এবং দ্বিতীয়তে রক্ষণশীল হিন্দু সমাজের আচার সর্বস্ব ও নীতিভ্রষ্ট সমাজপতিদের গোপন লম্পট তুলে ধরেন। এক্ষেত্রেও মধুসূদন পৃথকীতের ভূমিকা পালন করেন। তার প্রহসন দুটি কাহিনী, সংলাপ ও চরিত্রের সৃষ্টির দিক থেকে আজও অতুলনীয়। মধুসূদনের কৃতিত্ব এখান থেকে যে তিনি যাই কিছু রচনা করছেন তাতেই নতুনত্ব এনেছেন। তিনি প্রথম পাশ্চাত্যের সাহিত্যের আদর্শ বাংলা সাহিত্যের সার্থকভাবে প্রয়োগ করেন। তখনকার বাংলা সাহিত্যের রচনার শৈলীগত এবং বিষয় ভাবনাগত যে আড়ষ্টতা ছিল, মধুসূদন তা অসাধারণ প্রতিভা ও দক্ষিণ গুণেতে দূরীভূত করেন। 1860 সালে তিনি গ্রিক পুরাণ থেকে কাহিনী নিয়ে রচনা করেন পদ্মাবতী নাটক। এই নাটকে তিনি পরীক্ষামূলকভাবে ইংরেজি কাব্যের অনুকরণে অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন। বাংলা কাব্য অমৃতাক্ষর ছন্দে ব্যবহারে এটাই প্রথম এবং এর ফলে তিনি বাংলা কাব্যকে ছন্দের বন্ধন থেকে মুক্ত দেন। বাংলা কাব্যের অমৃতাক্ষর ছন্দের ব্যবহারে এই সফলতা তাকে ভীষণভাবে উৎসাহিত করে এবং এই ছন্দের একই বছর তিনি রচনা করেন তিলোত্তমা সম্ভাব্য কাব্য। পরের বছর 1861 সালে রামায়ণ কাহিনী নিয়ে এই ছন্দে তিনি রচনা করেন সর্বশ্রেষ্ঠ কীর্তি। এই বাংলার ভাষায় রচিত প্রথম মৌলিক কাব্য। আর কোনো রচনা না থাকলেও মধুসূদন এই একটি কাব্য লিখে অমর হয়ে থাকবে পারতেন। এই কাব্যের মাধ্যমেই তিনি মহাকবির মর্যাদা লাভ করেন এবং তার নব আবিষ্কৃত অমৃতাক্ষর ছন্দও বাংলা সাহিত্যের প্রতিষ্ঠা লাভ করেন। রামায়ণে বর্ণিত অধর্মচারী, অত্যাচারী ও পাপী রাবণকে একজন দেশপ্রেমিক, দৃঢ় যোদ্ধা ও বিশাল শক্তির আধার রূপে চিত্রিত করে মধুসূদন 19 শতকে বাঙালির নবজাগরণের শ্রেষ্ঠ কবি মর্যাদা লাভ করেন। এক্ষেত্রে তিনি ভারতবর্ষের চিরাচরিত বিশ্বাসের মূলের আঘাত এনে প্রকৃত তত্ত্ব ও সন্ধান ও দেশপ্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করেন বাংলা সাহিত্যে তা তুলনাহীন। মধুসূদনের কাব্য এক ধরনের নারী বিদ্রোহের সুর লক্ষ্য করা যায়। তার কাব্যের নায়িকাদের মধ্যে দিয়ে যেন যুগ যুগ ধরে বঞ্চিত, অবহেলিত, সুখ দুঃখ প্রকাশের অনভ্যস্ত ও ভীত ভারতীয় নারীরা হঠাৎ আত্মসচেতন হয়ে জেগে ওঠে। তারা পুরুষের নিকট নিজেদের ভালো মন্দ, সুখ দুঃখ এবং কামনা বাসনা প্রকাশ হয়ে ওঠে প্রতিবাদী। তার বীরাঙ্গনা পত্রকাব্যে নায়িকাদের দিকে তাকালে এ কথার সত্যতা উপলব্ধি করা যায়। এখানে এই জন্য কৈকেয়ী তার প্রমুখ পৌরাণিক নারী তাদের স্বামী ও প্রেমিকদের নিকট নিজেদের কামনা বাসনা ও চাওয়া পাওয়ার কথা নির্ভীক চিত্তে প্রকাশ করে। নারীর চরিত্রে এরূপ দৃঢ়তা প্রকাশ বাংলা সাহিত্যের মধুসূদনের আগে আর কারোর রচনা প্রত্যক্ষ করা যায়নি। মধুসূদন এই সময়কার অপর দুটি রচনা হল কৃষ্ণকুমারী ও ব্রজঙ্গনা। প্রথমটি রাজপুত উপাখ্যায় অবলম্বনে রচিত একটি বিয়োগান্তক নাটক এবং দ্বিতীয়টি রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্য। এই পূর্বে মধুসূদনের দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন এবং কিছুদিন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সম্পাদনা করেন। 1862 সালের 9 জুন মধুসূদন ব্যারিস্টার পড়ার উদ্দেশ্যে বিলেতে যান আর এই গ্রেজ ইন যোগদান করেন। সেখান থেকে 1863 সালেই তিনি প্যারিস থেকে ভাইসরয় নগরীতে যান এবং সেখানে প্রায় 2 বছর অবস্থান করেন। ভাইসরয়তে অবস্থানকালে তার জীবনে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এখানে বসেই তিনি ইতালির কবি পেত্রার্কের অনুকরণে বাংলা সনেট লিখতে শুরু করেন এবং বাংলার ভাষায় এটিও এক বিস্ময়কর নতুন সৃষ্টি। এর আগে বাংলা ভাষায় সনেটের প্রচলন ছিল না। দ্বিতীয় বিষয়টি হলো ভাইসরয়তে নাগরিতে থেকে তিনি যেন মাতৃভূমি ও মাতৃভাষাকে নতুনভাবে একান্ত আপনভাবে দেখতে এবং বুঝতে পারেন, যার চমৎকার প্রকাশ ঘটেছে তার বঙ্গভাষা ও কপোতাক্ষ নন্দ ইত্যাদি সনেট। তার এই সনেটগুলি 1866 সালে চতুর্দশপদী কবিতাবলী নামে প্রকাশিত। ভাইসরয় নগরীতে 2 বছর থাকার পর মধুসূদন 1865 সালে পুনরায় ইংল্যান্ডে যান এবং 1866 সালে গ্রেজ ইন থেকে ব্যারিস্টার পাস করেন। 1867 সালে 5ই জানুয়ারি দেশে ফিরে তিনি কলকাতার হাইকোর্টে আইন ব্যবসায় যোগ দেন, কিন্তু ওকালতিতে সুবিধে করতে না পেরে 1870 সালে জুন মাসে মাসিক 1000 টাকা বেতনে হাইকোর্টের অনুবাদ বিভাগে যোগদান করেন।
2 বছর পর এই চাকরি ছেড়ে তিনি পুনরায় আইন ব্যবসা শুরু করেন আর এবার তিনি সফল হন, কিন্তু অমিতাভৈতের কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন। অমিতাভৈতার ব্যাপারটি ছিল তার স্বভাবগত। একই কারণে তিনি বিদেশে অবস্থানকালেও একবার বিপদগ্রস্ত হয়েছিল এবং বিদ্যাসাগরের আনুকূল্যে সেবার উদ্ধার পান। 1872 সালে মধুসূদন কিছুদিন পঞ্চকোটের রাজা নীলমণি সিংদেও ম্যানেজার ছিলেন। জীবনের এই টানাপোড়েনের মধ্যে দিয়েও মধুসূদন কাব্যচর্চার অব্যাহত রাখেন। হোমারের ইলিয়াডের অবলম্বনে 1878 সালে তিনি রচনা করেন হেক্টর বধ, তার শেষ রচনা মায়াকানন নাটক। বাংলা ভাষায় প্রকাশিত তার 12টি গ্রন্থ এবং ইংরেজি ভাষায় প্রকাশিত 5টি গ্রন্থ রয়েছে। মধুসূদন ছিলেন বাংলা সাহিত্যের যুগ প্রবর্তক কবি। তিনি তার কাব্যের বিষয়ের সংগ্রহ করেছিলেন প্রধানত সংস্কৃত কাব্য থেকে, কিন্তু পাশ্চাত্য সাহিত্যের আদর্শ অনুযায়ী সমকালীন ইংরেজিতে শিক্ষিত বাঙালির জীবন দর্শন ও রুচির উপযোগী করে তিনি তার কাব্যে রূপায়িত করেন এবং তার মধ্যে দিয়েই বাংলা সাহিত্যের এক নবযুগের সূচনা হয়। 19 শতকে বাঙালির নবজাগরণের অন্যতম পৃথকীত মধুসূদনের তার অসাধারণের প্রতিভার দ্বারা বাংলা ভাষার অন্তর্নিহিত শক্তির আবিষ্কার করেন এবং ভাষা এই সাহিত্য যে উৎকর্ষ সাধন করেন, এর ফলে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন। বাংলা সাহিত্যে তিনি মধু কবি নামে পরিচিত। বাংলার এই মহান কবির শেষ জীবন অত্যন্ত দুঃখ দারিদ্র্যের মধ্যে কেটেছে। ঋণের দায়, অর্থাভাব, অসুস্থতা ও চিকিৎসাহীনতার ইত্যাদির কারণে তার জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। শেষ জীবনে তিনি উত্তরপাড়ার জমিদারদের লাইব্রেরির ঘরে বসবাস করতেন। স্ত্রী হেনরিয়েটার মৃত্যুর 3 দিন পরে 1873 সালে 29 জুন বাংলার এই মহাকবি কপোর্তকহীন অবস্থায় জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।